কিরকম হয় সেটা আমি বলছিলাম যে তোমরা যদি কোনো ক্যানালে নামো অথবা নদীতে নামো এরকম দেখবা পানির স্রোত এক এক জায়গায় এক এক রকম যদি নিচের দিকে তুমি কল্পনা করো। তো সেরকমই সব জায়গায় তোমার পাইপের মধ্যেও তাই কোন জায়গায় কত প্রেশার ফিল করতেছো, ভ্যালোসিটি কোন জায়গায় কত সেটার উপরে নির্ভর করে সেখানেও তার ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশন আছে। তুমি সব জায়গায় সমান ফিল করবে না, তুমি যদি পানির মধ্যে হাত ডুবিয়ে দাও তখনও ওরকম ফিল করবে না। স্যার ওখানে লেখা যায় না? দেখা যায় না? ওইখানে লেখা যায় না? জি স্যার। লেখা যায় তো, ওই যে ওরা লিখতেছে লেখা আছে। আমারও হচ্ছে না হুম স্যার, ওপেন হচ্ছে না, ওটা হচ্ছে না আর কি। তাহলে কোনো প্রবলেম আছে, কারণ এই যে অনেকেই লিখতে পারছে, বুঝতে পারছো? পরে ট্রাই করো আর কি, যে করতে পারো, ওপেন হওয়ার কথাই। আচ্ছা, অনেকে লিখে ফেলছে, তুমি অন্যকে বলে দাও তাহলে সে তোমার আইডিটা লিখে দিক, তাহলে তো হয়। তুমি জাস্ট ওই লিংকে গেলেই ওইখানে দেখো তুমি পেজ ইঞ্জিনিয়ারিং লেখা আছে, ফুড ইঞ্জিনিয়ারিং লেখা আছে, যার যেটা তারা সেই সিরিয়ালে একটা একটা ঘরে লিখতে থাকে, যে কোনো একটা ঘরে লিখে রাখলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ওই কলাম বরাবর লিখে রাখলেই আমি পেয়ে যাবো আর কি। তোমরা কি একবারেই ওপেন হচ্ছে না? না স্যার। কিন্তু অনেকে লিখে ফেলছে, বুঝতে পারছো? 8 9 অনেকের 15 হচ্ছে, জন এরকম। আমার হচ্ছে না স্যার। আমি চ্যাট বক্সে লিখে দিলাম। চ্যাট বক্সে লিখলে হারিয়ে যাবে, তুমি কাউকে বলে দাও, ও লিখে দেবেন তোমার আইডি। আচ্ছা, কি একজন ওর চ্যাট বক্স থেকে আইডিটা লিখে দাও, তাহলে হবে। এখন আমরা হেড লসের কথাই ইনফরমালি বলছিলাম, যে তুমি যখন একটা পাইপ দিয়ে ফ্লো করো আর এমনিতেও যদি তুমি ক্যানাল দিয়ে ফ্লো করো, দেখবা যে অত একটু পানি গড়িয়ে যেতে যেতে ওই খানিক দূরে গিয়ে আর পানির কোনো অস্তিত্ব নাই, এরকম মনে হবে অনেক সময়, অল্প হতে শুকিয়ে গেছে। অথবা তুমি যদি পাইপ দিয়ে ফ্লো করতেছো, তুমি একটা ফ্লো এই পাশ থেকে একটা ডিসচার্জ দিতে চেয়েছিলাম, কিন্তু সেই ডিসচার্জ আর ওই পাশে গিয়ে আর পাচ্ছ না, যে হারাই গেছে, হয়তো কোনো অন্য, তুমি ভাবছিলে যে অন্য কোনো লস নেই, কিন্তু কি হলো সেটা, তার মানে সেখানে কোনো লস ছিল। সেটাই বলছে যে লস অফ হেড ইন ফিট অফ ফ্লুইড মিনস পার ফিটে, তুমি যদি হেড কে, যে ভ্যালোসিটি হেড যেভাবে কাউন্ট করে সেই ভ্যালোসিটি হেড এর মতো এটা একটা হেড, তার মানে এটা তুমি যেটুকু লস হয়ে যাচ্ছে, তুমি যেই পয়েন্টে এন্ট্রি করছিলা দিলা, আর এক্সিটে গিয়ে যেখান দিয়ে বের হয়ে যাচ্ছে সেই আউটলেটে গিয়ে তুমি দেখলা যে এই জিনিস কেন এখানে আসছে, সেইখানে গিয়ে দেখলা যে আসলে যা পাঠিয়েছিল সেই পরিমাণ যায়নি, তার মানে তার মধ্যে কিছু লস হয়েছে, সেটাই ওই হেড লস বলে। সেই হেড লসটা কতটুকু সেটা, যে এটাও তো এক ধরনের হেড, তার মানে ধরো পটেনশিয়াল হেড ছিল, এনার্জি হেড, যে ভ্যালোসিটি হেড বলো, ওরকমই একটা পরিমাণ লস হয়ে যাচ্ছে। তুমি যদি প্রথমে আর শেষের দুটা বিয়োগ করো, দেখবো মাঝখানে বেশ খানিক লস হয়ে গেছে, সেটা তুমি পাবা। তো সেটাকেই ইন ফুট পাউন্ড পার ফ্লুইড, ফুল পাউন্ড অফ ফ্লুইড, সেটা এই জিনিসটা বিরক্ত করতেছে। আচ্ছা, পাউন্ড অফ ফ্লুইড। তো হেড লস এর কারণ কি আছে, আমরা গতদিন বলার চেষ্টা করেছিলাম যে কি কারণে এই লস হয়। মূলত এই চ্যাপ্টার পড়ার একটা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তুমি পাইপ দিয়ে ফ্লো করে নিয়ে যাচ্ছ, একদিক থেকে দিলা, শেষ মাথায় গিয়ে আর ওই পরিমাণ পাচ্ছ না, তার মানে তোমার ওই লসটা তোমাকে হিসাব করতে শিখতে হবে, এবং সেটা যদি যোগ করে পাঠাও তাহলে তুমি আরেক মাথায় ডিসচার্জটাও একই পরিমাণ পাবা। আবার কোনো চ্যানেলে দিলেও সেই ঠিক ওরকম ধরনের। আর লস সম্পর্কে ধারণা না থাকলে হয়তো তুমি কাটাই কাটাই হিসাব করে দিয়েছো, কিন্তু ওই পাশে গিয়ে আর তুমি ডিসচার্জ ওই পরিমাণ পাচ্ছ না, এবং তুমি জানো না লস, হেড লস কি, তো তখন তুমি এটা ম্যানেজ করতে পারবে না। তো কজেস কি কি আছে, এক হতে পারে যে পাইপের ফ্রিকশন যে আছে, পাইপের তো একটা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালস এর তো একটা ফ্রিকশন আছে along the straight sections of পাইপের একেবারে গা বরাবর ভিতরে একটা ফ্রিকশনের মতো রাফ সারফেস আছে, সেই সারফেসে
ধরো যে লিকুইডে দাও সে ফ্রিকশন হবে, সেই ফ্রিকশনের জন্য হতে পারে পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার এন্ড ইউনিফর্ম রাফনেস। তো একই ধরনের যদি ডায়ামিটার এবং একই ধরনের যদি রাফনেস থাকে, ফ্রিকশন থাকে, সেক্ষেত্রে ফ্রিকশন হবে, সেখানে যে লসটা হয় সেটা। আর আরেকটা কারণে হতে পারে চেঞ্জেস ইন ভেলোসিটি অর ডিরেকশন অফ ফ্লো। যদি তুমি কোনো কারণে ভেলোসিটিও কম বেশি করে ফেলো, একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো করো অথবা একটা চ্যানেল দিয়ে ফ্লো করো, তো যদি বেগ কম বেশি হয়, আর ইফ ইউ চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফ্লো, তুমি যদি দিক পরিবর্তন করে দাও সেটা, সেখানেও কিছু লস, সেটাকে বলে মাইনর লস। আমরা গতদিনে যে একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে ওর মধ্যে বলার চেষ্টা করছিলাম। আর মেজর লস, এটা হচ্ছে কনস্ট্যান্ট লস অফ হেড, একটা কনস্ট্যান্টলি হয় এই লসটা। আর এই হেড লস যে ফ্রিকশনের জন্য হয়, সেই assume to occur at a uniform rate along the size and quality of pipe remains constant. তার একটা নির্দিষ্ট কোয়ালিটির লোহার পাইপের ভিতর দিয়ে যদি দাও, সে লোহার মতো তার রাফনেস একরকম, সেইখানে কনস্ট্যান্ট কিন্তু একই রকম ইউনিফর্ম রেটেই সেই হেড লসটা হবে। যে ম্যাটেরিয়ালেরই হোক অথবা যে সাইজের হোক, যদি একটা নির্দিষ্ট সাইজ এবং তার কোয়ালিটির জন্য একটাই হেড লস হতে যাবে। Occurs due to friction with the internal surface of the pipe. ওই যে ইন্টারনাল যে সারফেস, একটা পাইপের ভিতরে যে সারফেস, তার যদি রাফ হয়, সেখানে যে ফ্রিকশন, সেটার জন্য হয়। এই লস গুলা কিভাবে মিনিমাইজ করা যায়? আমরা তো চাই না যে আমরা কোনো মিল্ক, কোনো লিকুইড, কোনো জুস, ফ্লুইড, ওয়াটার কিছু ফ্লো করুক, কিন্তু সেটা যেন লস না হয়ে যাবে বা শিখে। তো সেটা কি করা যেতে পারে? সেটা যদি তুমি যত স্মুথ করবা পাইপের ভিতরে সারফেস, তত তুমি এই লসটা মিনিমাইজ করতে পারবা, ওই পাশে গিয়ে ঠিক সেই পরিমাণে তুমি পাবা। তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, শুনতে পারলেই হলো, না শুনলে বলো আর কি। আর আইডি এখানে না লিখে ওদের কেউ একজন ওদের আইডি গুলাই যে এখানে লিখে রাখছে, ছেলে মেয়েদের আইডি গুলা এখানে লিখে দেবে যে আজকে সুন্দর করে হইছে আর কি, এত ঝামেলা নেই। ফুড ইঞ্জিনিয়ারিং এর কি কেউ ক্লাসে আসেনি নাকি ওরা লিখতে পারতেছে না? আচ্ছা, শুরু করছে স্যার অনেকে স্যার। সমস্যা নেই, তোমরা তোমাদের মতো যে যখন সময় পাও লেখো, অথবা কোনো বন্ধুকে বললেও সেও লিখে দেবে, বন্ধুরাও ভালো আছে, ওরাও লিখে দেবে আর কি। স্যার ওখানে স্যার একটা সমস্যা আছে স্যার, অনেকে স্যার ভুল করে ফেলে স্যার, দেখা যাবে স্যার অনেকে একটা মুছে ফেলছে ভুলেই। ও আচ্ছা, মানে অনেকে আরেকজনেরটার মধ্যে লিখে ফেলতেছে, এই তো। জি স্যার। ও আচ্ছা, একসাথে অনেকে ঢুকছে তো 27+ এরকম। যাদের লেখা হয়ে গেছে তারা ভিড় না বাড়িয়ে বের হয়ে পড়ো, তাহলেই হবে। স্যার গুগল ফর্ম দিলে মনে হয় কি শীটের চেয়ে ভালো হবে স্যার, অনেকে তো শীট নাই স্যার, গুগল ফর্ম দিলে তাহলে গুগল ফর্মটা পূরণ করে আপনার কাছে পাঠিয়ে দিলে আপনারা সরাসরি পেয়ে যাবেন। এটাও অলরেডি অনেক লিখে ফেলছে, একবারে কম লেখেনি, এটাও প্রায় 40-50 জন অলরেডি লিখে ফেলছে। আর ছাত্রই কতজন? সমস্যা নেই, এটা ইনস্ট্যান্ট থেকে যাবে। ওই ওই লিখতে গেলে দেখা যায় তোমার আর এক আলাদা কষ্ট, তারপর আমার আবার ওইটা নিয়ে চেক করা লাগে, এখানে থেকে যাবে, এটা অটোই সেভ হয়, তো এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা করা লাগবে না। যারা লিখতে পারেনি তাদেরটা কিছুজন পরপর লিখে দিও আর কি, তাহলেই হবে। ওরকম লিখতে পারে না, ওরকম একটু কমই পাবা পার্সেন্ট, তাই না? মোটামুটি হওয়ারই কথা। যাদের লিখতে পারেনি তারা ওই যে ইসের মধ্যে দিও প্লিজ। আমি একটু ক্লাস চলছে আমার। আর মাইনর লস, সেটা হচ্ছে আমরা মনে হয় তোমরা দেখতে পাও তো না? তো মাইনর লস সেটা হচ্ছে হেড লস ডিউ টু কন্ট্রাকশন একটা। যদি তোমরা কন্ট্রাক্টেড করে ফেলো, অনেক সময় যে ওয়ার্কশপে তোমরা টেপারিং দেখছো কিনা, টেপার্ড করার সময় তোমরা তো বানিয়েছিলা তাই না, যে পাইপের হঠাৎ করে ছোট করে দিচ্ছ, সেখানে অনেক সময় ভেলোসিটি বেড়ে যায়, কন্ট্রাকশন মেবি সাডেন, আর যদি টেপার্ড করে
সেটা বাই ইনক্রিজ ইন ক্রস সেকশনাল এরিয়া তুমি যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রে হয় স্ট্রিম উইথ রেজাল্টিং ডিক্রিজ ইন ভ্যালোসিটি, সেক্ষেত্রে ভ্যালোসিটিটা কমে যায়। আর অথবা সাডেন অথবা ধীরে ধীরে যদি তুমি বাড়াতে থাকো সেটাও হতে পারে। সেখানে লস অফ হেড at the outlet end of the pipe where it discharges into reservoir, সেখানে একটা লস হয়, সেটা এনলার্জমেন্টের জন্য। হেড লস ডিউ টু অবস্ট্রাকশন, তুমি যদি কন্ট্রোল করার জন্য অনেক সময় গেজ দাও ভালভস which produce a change in cross sectional area, সেই ইন দ্য পাইপ or direction of flow অনেক সময় সেটা চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রেও যে লসটা হয় সেটা হচ্ছে মাইনর লসেরই একটা ধরন, সেটা হচ্ছে এই যে হেড লস ডিউ টু অবস্ট্রাকশন। হেড লস ডিউ টু বেন্ডস যদি বলো, অনেক সময় ডিরেকশন চেঞ্জ করার জন্য বেন্ড করা লাগে, সেই ক্ষেত্রে একটা লস হয়, সেটা হচ্ছে বেন্ডের জন্য। ধরো কোনো দেওয়াল পার করতে হবে, কর্নার দিয়ে অনেক সময় বাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, মেবি অফ এনি টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল, সেটা হয় একটা। আর তারপরে তো টোটাল হেড লস যখন তুমি কাউন্ট করো, এক হচ্ছে মেজর একটা লস আছে, সেটা তো ফ্রিকশনের জন্য কনস্ট্যান্ট হচ্ছে। সেই লসের সাথে যদি আরো প্রিসাইজ করতে চাও সেই ক্ষেত্রে এই লস গুলো যদি যোগ করে দাও, এই কন্ট্রাকশন এনলার্জমেন্ট গেটের জন্য, এইচপি সেটার জন্য, তার সেই পুরো, আর একটা হচ্ছে ফ্রিকশনের জন্য, এটা হচ্ছে যোগ করলে টোটাল হেড লসটা তুমি একটা পাইপের মধ্যে কাউন্ট করতে পারবা। আর এছাড়াও মাইনর লসের হয়তো আরো কারণ থাকতে পারে, সেগুলো তোমরা খুঁজে বের করতে পারো। তোমরা কি আমার কথা শুনতে পাও না? আমার কম্পিউটার আনস্টেবল দেখাচ্ছে ইন্টারনেট। জি স্যার, শোনা যায়। আচ্ছা, তো এই হলো মেজর লস আর মাইনর লস কি সেটা তো বুঝলা। যে হেড লসটা কি, তোমরা তো এনার্জির হেড জানো, সেই এনার্জির হেডই যদি প্রথমে যেখানে ওয়াটার লিকুইড ফ্লুইড যেটাই সাপ্লাই দিচ্ছে সেখানে যে হেড আছে, তুমি যে শেষ মাথায় যেদিক দিয়ে রিজার্ভার ফেলতেছো যেখানে নিতে চাও, সেখানে যে হেড আছে দুইটা বিয়োগ করলে দেখবা যে বেশ খানিক পার্থক্য। তুমি তো ভাবতে পারো যে আরে আমি এই পরিমাণ পাঠালাম আর এই পরিমাণ আসলো কেন, এই লস হলো কোথায়? তার মানে সেটাই এই হেড লস। সেটা দুই ধরনের, মেজর আর মাইনর লস। কি কারণে হয় সেগুলাই বলার চেষ্টা করলাম এতক্ষণ। তো ফ্রিকশনাল লসটা মেজর যে লস সেটা মূলত কাউন্ট করে, তার সাথে আরো প্রিসিয়াসলি করার জন্য তোমার ওই মাইনর লস গুলা নেওয়া হয়। মাইনর লস গুলা মেইনলি মূলতই ওই যে ভ্যালোসিটি চেঞ্জ করে ফেলছে, আমরা বড় করছি, সাডেন এনলার্জ করছি, সাডেন অবস্টাকলস দিচ্ছি, সাডেন কন্ট্রাকশন করছি, তো ওইসব কারণে মূলত হেড ভ্যালোসিটি গুলার চেঞ্জ হচ্ছে। তারপরে তো এইটা আমরা গতদিনই তোমাদের বলার চেষ্টা করছিলাম, এটা ছবি টবি দেখিয়েছিলাম কিছু, এখানে বলার চেষ্টা করছিলাম যে ভিতরে কিরকম রাফ হয়, যে আমরা বললাম যে সারফেস রাফনেস ভ্যালুস ফর ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এটা এখানে অনেক রাফনেস টাফনেস নিয়ে বলার চেষ্টা করছিলাম। তো এখন হলো আমরা যে হেড লসের গল্প করছি, যে এইখানে হেড লস হচ্ছে, তো সেই হেড লস আমরা বের করবো কিভাবে, সেটাও তো একটা জিনিস। আমি যদি ক্যালকুলেট করতে না জানি, সেই বুদ্ধিটা না জানি, তাহলে তো আমরা আর হিসাব করতে পারবো না। আমরা জানি এখানে কি কারণে লস হয়, কি ধরনের লস হয়, এটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করতে গেলে, এবং সেই লসটা কিভাবে হিসাব করতে হয়। এখন আমরা পড়া শুরু করবো ফ্লোর ক্ষেত্রে এই হেড লস গুলা কিভাবে হিসাব করতে হয় সেটা। তো এখানে একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোর, নাম তো তোমরা শুনেছো, যে ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ট্রানজিয়েন্ট ফ্লো, এগুলো ফ্লোর নাম তোমরা শুনছো। তো এইখানে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে টার্বুলেন্স নিয়ে, সেখানে পাইপের ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনের জন্য কি পরিমাণ হেড লস হয় সেটা আমরা বের করার চেষ্টা করবো এখানে। তো লিকুইড অর গ্যাসেস হ্যাভিং প্রেসার ড্রপ, যদি যে প্রেসার আছে সেই প্রেসার ড্রপ যদি 10% ইনিশিয়াল যে প্রেসার আছে তার 10% ইনিশিয়াল প্রেসারে যদি কম হয়, সেক্ষেত্রে তুমি এটা বের করতে পারবা। আর একটা সেকেন্ড,
তো এইটা হচ্ছে যে লিকুইড আর গ্যাসিয়াস অ্যাক্টিং প্রেশারটা not 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 more than 10% of initial pressure। ধরো প্রথমে যে প্রেসারে দিচ্ছিল সেই প্রেসারের 10% এর বেশি না হলে, এবং এই সূত্রগুলা তখন খাটবে আর কি। এই মূলত এই সূত্রগুলা এক্সপেরিমেন্ট করা আর অবজারভেশন করা, বুঝতে পারছো? এরকম কোন সহিসিদ্ধ সূত্র ওরকম না যে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা সুন্দর করে নিউটনস এর যে সূত্র, অনেক সূত্র আছে যেগুলো আমরা মিলাতে পারি, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ সেটার একটা লজিক্যালি মেলাতে পারি। তো কিছু জিনিস আছে যে ওরকম মেলানোর বিষয় না, সেগুলো হচ্ছে যে ফিল্ড লেভেলে গিয়ে কাজ করার অভিজ্ঞতা, অবজারভেশনস এবং এক্সপেরিমেন্ট করে করে একটা জিনিস ফিক্স করছে যে এই জিনিসটা এরকম হয়, এই জিনিসটা এরকম হয়, সেটা সেখান থেকে একটা কোয়েশ্চেন ট্রাক করছে যে আচ্ছা ডায়ামিটারের উপর হাফ দিলে অথবা ডায়ামিটারের উপর 3/2 দিলে এটা মোর পারফেক্ট ডিসচার্জ যায়, এরকম ধরনের। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এরকম অনেক সময় এরকম হলে হতে পারে। আবার আরেকজন হয়তো জাকিরুল বের করছে যে না, এর মাথার উপর 5/2 দিলে আরো মোর পারফেকশন হয়। তো এরকম বেসড অন অবজারভেশনস এন্ড এক্সপেরিমেন্ট করে এই ল গুলো এই বানানো। তো দিস ল thus governing fluid friction in pipes based on observations and experiments। so এই ধরনের ইকুয়েশন গুলোকে বলে ইম্পিরিক্যাল ইকুয়েশন। তো ইম্পিরিক্যাল ওয়েতে বানানো, এটি কোনো একেবারে অ্যাবসলিউট ফর্মে না। তো দেখো ফ্রিকশনাল লস, তার মানে যদি আমরা বলি এইচ এফ, সেটা তাহলে কিসের কিসের উপর নির্ভর করে? তোমাদের ধারণা কিসের কিসের উপর নির্ভর করতে পারে? ফ্রিকশনাল লস কেউ একজন যদি একটু বলো যে এই কারণে ফ্রিকশনাল লস হয়। তার মানে ফ্রিকশনাল লস কিসের কিসের উপর নির্ভর করতে পারে? আমি র্যান্ডম কাউকে জিজ্ঞেস করি তাহলে হবে। আবু সালে নূর, তোমার তো প্রথম দিকে নূর, তুমি কি বলতে পারবা যে কি কি মানে কিসের উপর নির্ভর করতে পারে তার মানে এই হেড লস? নূর কি আমাকে শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তুমি একটু আমাদের শেয়ার করো যে কিসের কিসের উপর নির্ভর করতে পারে যে এই হেড লস, এতক্ষণ যে আমরা পড়লাম কি কারণে হেড লস হয়, তাহলে তো বুঝতে পারবা যে এর উপরে নির্ভর করতেছে যে এটা বদলে দিলে এরকম হবে। তার মানে কিসের উপর নির্ভর করতে পারে যেটাকে দিয়ে আমরা ইকুয়েশন বানাতে পারি? স্যার আমি আসলে জয়েন করছি তো স্যার। আচ্ছা, তার মানে তুমি আমাদের গেস্ট হয়ে জয়েন করছো। গেস্ট, ও আচ্ছা, সবারই গেস্ট দেখা, আমি হোস্ট। আচ্ছা, আমি খাবার টাবার দিতে পারবো না, পড়াতে পারবো। তো কি আছে, মুহিত আছো নাকি? মোহিত কি আমাকে শুনতে পাও নাকি মোহিতের ইন্টারনেট স্লো? তোমরা যদি একটু ইন্টারঅ্যাক্ট করো সেক্ষেত্রে সুবিধা হয় কি যে আমরা একটা ক্লাসে আছি এরকম মনে হয়। মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে সবাই মারা গেছে অথবা আমরা সবাই কেউ নাই এখানে। ওই জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি এবং তোমাদের আইডিয়া গুলাও একটু শেয়ার শোনার চেষ্টা করি যে তোমাদের মাথায় হয়তো কিছু আইডিয়া আছে যে তোমরাও যে একেবারে জানো না তা না। তো তার মানে হিট লস ধরো কি কিসের কিসের উপর নির্ভর করতে পারে? ধরো তুমি বলতে পারো যে পাইপের লেন্থের উপর নির্ভর করতেও পারে, তাই তো? যে লম্বা বেশি বড় পাইপ হলে এটা হতে পারে, ছোট হলে এরকম হতে পারে, অথবা ক্রস সেকশনাল এরিয়ার উপর কিছু নির্ভর করতে পারে, অথবা বেন্টের কারণে। হ্যাঁ হ্যাঁ, কে বলতেছিল তো বলো, তোমার কোনো আইডিয়া আছে কিনা এটা নিয়ে? তোমরা যদি তোমাদের কারোর আইডিয়া শেয়ার করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যে ক্লাসরুমে শুধু যে ওরকমই পড়া হবে যে যা শীটের মধ্যে আছে নোটের মধ্যে। পাইপের বেন্ডের কারণে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা দেখি কিসের উপর সেটা হেড লসটা তোমার কার কার উপর তার তার সম্পর্ক আছে। তো তার একটা আছে যে রাফনেস এর উপর, তাই তো? আমরা তো এতক্ষণ তাই পড়লাম যে পাইপ কতটা রাফ তার উপর নির্ভর করতেছে তার ফ্রিকশনাল লস, এই যে লসটা আছে হেড লস।
তারপরে আরেকটা হতে পারে যে এরিয়া অফ ওয়েটেড সারফেস, তার মানে ওয়েটেড সারফেস, পাইপের সারফেস থাকলেই তো আর আমার পুরোটা নিয়ে চিন্তা করতে হবে না। যেই সারফেসটা ভেজা অবস্থায় আছে, তার মানে যে লিকুইড দিচ্ছে সেটুকু, যেটুকু ভিজে গেছে সেই সারফেসটুকুই তো আমাদের কাউন্টে নিতে হবে, তাই না? তো এরিয়া অফ দ্য ওয়েটেড সারফেস, সেই ওয়েটেড ভিতরের যে ওয়েটেড সারফেস আছে, ভেজা যে সারফেস, সেটা সেই এরিয়ার পাইপ দিয়ে, তুমি যদি পাই বলো আর একটা পাইপকে যদি সিলিন্ডারের মতো কল্পনা করো, তার লেন্থ যদি বলো এল, তাহলে পাই ডি, আর ডি যদি বলো তুমি তার পাইপের ডায়ামিটার, তাহলে তুমি তো জানোই পাই ডি কি, আর তার সাথে এল গুণ করে তুমি পুরো এরিয়া অফ দ্য ওয়েটেড সারফেস করে সেটা। তার সাথে আবার হেড লস হচ্ছে সমানুপাতিক, যদি ওয়েটেড এরিয়া বাড়ে তাহলে হেড লস বাড়বে। তার মানে যে পরিমাণ টাচ করতে করতে যত টাচ করার পরিমাণ বাড়বে তত তোমার হেড লস বাড়বে। আবার রাফনেসও তাই, যত রাফ হবে তত হেড লস। তো এইসব জিনিস যত কমিয়ে, যত বুদ্ধি করে ব্যবহার করতে পারবা, তত তুমি এফিশিয়েন্টলি তুমি সাপ্লাই দিতে পারবা যে কোনো জিনিস, যদি মিল্ক বলো আর ফ্লুইড বলো আর লিকুইড যাই বলো, সেসব জিনিস তুমি তত এফিশিয়েন্টলি সাপ্লাই দিতে পারবা উইদাউট মিনিমাইজ লস, উইদাউট লস, বাই মিনিমাইজিং ইট। এরপরে আছে এরিয়া অফ দ্য সাম পাওয়ার পাইপ ডায়ামিটার, পাইপের যে ডায়ামিটার আছে তার একটা সাম পাওয়ার, তুমি সেটা এক্স দিয়ে বলতে পারো, সেটা কিছু একটা পাওয়ারের সাথে হেড লস ভ্যারি করে। সেই এক্স এর মান ওই যে ওরকম আমি বললাম এমপিরিক্যাল যে অবজারভেশনস এন্ড এক্সপেরিমেন্ট করে সেগুলাও কিছু ফিক্স করছে, সেগুলো আমরা বলতে যাব। আরেকটা হতে পারে সেটা আবার ভেলোসিটিরও একটা নির্দিষ্ট পাওয়ারের সাথে সে ভ্যারি করে সমানুপাতিক হারে। তার মানে ভেলোসিটি যত বাড়বে এই হেড লসও তত বাড়বে। আবার পাইপের ডায়ামিটারের সাথে তুমি যদি বলো সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? এখানে তো দেখতেই পাচ্ছ যে সেটা ডি টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে ডায়ামিটারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে মিউ, তো জানোই তোমরা এটা ভিসকোসিটি আর ডেনসিটি, সেটা কাইনেমেটিক ভিসকোসিটি, তার একটা পাওয়ারের সাথে সেটা হেড লসটা ভ্যারি করে। তার মানে ডায়ামিটারের সাথে সে আবার একটু মানে ইনভার্সলি উল্টা কাজ করে। তো এটাকে যদি কম্বাইন করো এইচএফ এর সাথে, তার মানে একটা এইচএফ সমানুপাতিক যদি তুলে দাও, সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে হয়, সেরকম একটা ধ্রুবক এখানে কে প্রাইম, আর পাই ডিএল তার সাথে সমানুপাতিক আকারে তোমার হেড লস ভ্যারি করে। তারপরে তুমি লিখলা ডায়ামিটারের সাথে কিভাবে ইনভার্সলি, দেন তুমি লিখলা ভেলোসিটির সাথে সে কিরকম ব্যবহার করে, সেটা n। তারপরে তুমি যদি বলো মিউ বাই রো, সেটার সাথে একটা সম্পর্ক সমানুপাতিক হারে যাচ্ছে। তো সেগুলোকে জাস্ট কম্বাইন করলা, কম্বাইন করার পরে তুমি বলতেছো যে এখানে যে সমানুপাতিক যে ধ্রুবক পেলা সেটাকে বলে রাফনেস কোএফিসিয়েন্ট। তার মানে এই অনেক সময় দেখো না যে মানুষ ও একটু বেশি খারাপ, ও একটু বেশি ভালো, সেটা কিভাবে চিন্তা করে ঠিকভাবে তার সবকিছু মিলিয়ে বলে যে এটা কিরকম তার সে কিরকম সেরকম, আর সেটা জিনিস কত কিরকম কোন ডিগ্রিতে সেটা রাফ, সেটা কোন মাত্রার রাফ, সেইটার উপর ভিত্তি করে রাফনেস একটা কোএফিসিয়েন্ট ডেভেলপ করছে, সেটাকে কে প্রাইমটাই হচ্ছে সেই রাফনেস কোএফিসিয়েন্ট যদি তুলে দাও। তো তোমরা তো শুনতে পাচ্ছ এবং বুঝতেও পারছো মনে হয়, নাকি অমনোযোগী হয়ে গেছো? তোমরা কি শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তোমরা কি বুঝতেও পারছো নাকি কোনো মানে অবজেকশনস আছে যে লাইক আমি বুঝতে পারি না, অথবা জোরে বলছেন, অথবা স্লো যাচ্ছে very, এরকম কিছু তো নাই নাকি? সোজা জিনিস, বোঝার কথা আর কি। কি হলো?
তোমরা কি দেখতে পাও নাকি আবার কোনো সমস্যা আছে? দেখো দেখা। তো দেখো এখানে আবার এই সে বলছে কে প্রাইম বাই ডি এ, আর এই যে এক্স ছিল 1 বা সেই সাম পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল সেই সাম পাওয়ার এক্স কে আসলে আরেকটা কোএফিসিয়েন্ট দিয়ে সেটা চেঞ্জ করছে, সেটা n+1। এগুলো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো এগুলো কিভাবে আসছে, ইটস অল অ্যাবাউট অবজারভেশনস এন্ড এক্সপেরিমেন্টস। তুমি যদি বলো এটা কোথা থেকে আসলো, I have no clue as far I'm not doing any research on it, যে আমিও ফাইসে গিয়ে কিভাবে বের করতে হবে তার একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, সেভাবে তুমি গিয়েও একটা চাকরির গিয়েও একটা এরকম এক্স এর ভ্যালু বের করে দিতে পারো। হয়তো বললো যে m+2 হবে, এরকম হতে পারে। তারা বের করছে m+1, সেটাকে বলছে m+1, আর ভি টু দি পাওয়ার n তো আছে, আর আর এর মান তো মিউ বাই রো সমান r। এই মিউ বাই রো এইগুলো তো একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট ফ্লুইডের ভিসকোসিটি, ডেনসিটি, সেগুলো তো কনস্ট্যান্ট, তাই না? আবার একটা নির্দিষ্ট পাইপের যদি বলো সেক্ষেত্রে এই যে পাইটা তো তোমার কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট গুলাকে এক জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কে বলছে তাকে, হ্যাঁ কে বলছে, আর এলটা তো সেই পাইপের লেন্থ সেই পাইপের, আর এই টি টু দি পাওয়ার 1 যদি ডি, আর এই ডি কেটে গেছে, আছে হচ্ছে ডি টু দি পাওয়ার এম, আর হলো ভেলোসিটি। তার মানে এখন যে সম্পর্কটা হলো সেটা কনস্ট্যান্ট গুলাকে এক জায়গায় নিয়ে গিয়ে, প্রাইমও তো একটা কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট গুলা নিয়ে গিয়ে আমরা কোএফিসিয়েন্ট টাইপের গুলা সেখানে গিয়ে বললাম যে কে, আর লেন্থ এন্ড ডায়ামিটার এন্ড ভেলোসিটির সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করলাম। তো তুমি যদি এই যে একটা সম্পর্ক তৈরি হলো, এই সেফ সমান কে multiplied by L by d to the power n multiplied by p to the power n, তাকে আমরা বলি this is called the base formula for loss of heat in pipe। তো তোমাকে যদি কেউ বলে যে বেস ফর্মুলা, মূল ভিত্তি যে ফর্মুলার উপর, সেই ফর্মুলাটা আমাদেরকে বের করে দেখাও, তখন তুমি এই ফর্মুলা ডিরাইভ করে তুমি দেখাতে পারো। বুঝতে পারছো? তুমি যদি কেউ বের করতে চাও তাহলে ওইটা বের করতে হবে। এখন ওই যে রাফনেস এর গল্প বলছিলাম যে ওর মধ্যে রাফনেস কোএফিসিয়েন্ট রাফনেস আছে, এইখানে সেই রাফনেস এর ভ্যালু বলছে অ্যাবসলিউট রাফনেস রেঞ্জ ফ্রম 0.0015 মিলিমিটার ফর পিভিসি পাইপস to 3 মিলিমিটার ফর রাফ কংক্রিট পাইপস। তার মানে যত রাফ হবে তার পরিমাণ তত রাফ বেশি হচ্ছে, আর যত স্মুথ হচ্ছে তার পরিমাণ দেখো ভেরি small value। Pipe materials and common pipe roughness, এই materials এর সাথে, তার মানে materials যত rough তত তার roughness coefficient বেশি, যত স্মুথ তার তত কম, সেই roughness এর ভ্যালু এখানে দেওয়া আছে। এই পর্যন্ত তো বুঝতে পারছো নাকি? হ্যালো, তোমরা কি শুনতে পাও? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো তো ওই পর্যন্ত বেস ফর্মুলা কি? জি স্যার। এবং খুবই সোজা, তুমি যদি এমনি গল্প বলার মতো বলতে থাকো না যে আসেন স্যার আপনাকে একটা গল্প শোনাই, এরকম হেড লস এরকম ভাবে ভেলোসিটির সাথে ডায়ামিটারের সাথে এর সাথে এইভাবে সম্পর্কিত, তাহলে সেটা এখন আমরা এক জায়গায় করে সেটা একটা বেস ফর্মুলা তৈরি করলাম। সেই বেস ফর্মুলা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, কারণ আমরা চাই যে হেড লস মেপে ফেলবো। হেড লস বের করতে পারলে আমরা পাইপের ভিতরে কি পরিমাণ ফ্লো হচ্ছে কি হচ্ছে সেগুলো আমরা বের করতে পারবো, তাহলে আমরা ঠিকঠাক মতো ডিসচার্জ দিতে পারবো। এখন হেড লস সেটাকে আমরা ছিল যে ডার্সি এন্ড ওয়েসব্যাক মডিফিকেশন। তো ওই যে আমি বললাম যে এটা যেহেতু অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্ট করে অন্য আরেকজন ডার্সি এন্ড ওয়েসব্যাক, তারা দুজন সায়েন্টিস্ট, তারা বললো যে তারা চাকরির আর এই ক্লাসের কেউ হয়তো বের করলো বসে, প্লিজ ফিল আপ দ্য ফর্ম অফ টুডেস ক্লাস অ্যাটেন্ডেন্স। তো ধরো এই যে আলপনা জয়েন করছে, আলপনা খাতুন অথবা এই যে সায়েম জাহিদ, ওরা বুদ্ধি করে বললো যে না আমরা আর একটা জিনিস বের করবো, এটা আমরা মানি না, এটার মধ্যে কিছু ঘাপলা আছে। তো তারা রিসার্চ করে ধরো বের করার চেষ্টা করলো যে কি করা যায়।
তারা করলো কি দার্সি ওয়েস্টব্যাক অ্যান্ড আদার্স সেই নামে আরেকজন সায়েন্টিস্ট ছিল, তার বের করা যে ভ্যালু সেটাকে তারা আমলে নিল যে না সেটা বানিয়েছে সেটা ভালো জিনিসই বানিয়েছে, আমরা নেই। এন এর মান সে দিচ্ছিল হচ্ছে 2 আর এম এর মান দিয়েছিল 1। তো 2 এ দিলে যে ভি স্কয়ার আর ডি টু দি পাওয়ার 1 তার মানে কে এল বাই ডি ভি স্কয়ার বাই 2 ভি স্কয়ার। আর আমরা তো জানি যে হেড বানিয়ে ফেলতে গেলে আমরা জানি যে ভেলোসিটি হেড যদি বানায় তাহলে 2r দিয়ে যদি ভাগ করি আর উপরেও যদি গুণ করে দিই তাহলে আদতে তো এটা কেটেই যায়, কিন্তু মাঝখান দিয়ে আমি এটা হেডেও কনভার্ট করতে পারবো ভেলোসিটিতে। তো সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে সেই বুদ্ধিটা। তো তখন করলো কি 2r দিয়ে উপরে গুণ করলো আর নিচে গুণ করার পর দেখে যে 2r আর কে মিলে তারা তো সবাই কনস্ট্যান্ট জিনিস, সেই কনস্ট্যান্ট গুলাকে এফ একটা দিয়ে প্রকাশ করলে এফ দিয়ে, সেটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। বুঝতে পারছেন? সেটাকে বলে ফ্রিকশন ফ্যাক্টর, এগুলাকে বলে। আর এখানে যে এল বাই ডি আর ভি স্কয়ার বাই 2r সেটা থেকে গেল, এখন দেখতে সুন্দর দেখাচ্ছে আর কি। তো তোমরা যদি কোনো ইকুয়েশন যদি মনে রাখতে চাও হেড লস বের করার, তো এইটা একটা ইকুয়েশন, এটাকে মনে রাখতে পারো। এরপরেও আরো কেউ কেউ অন্যরকম ভাবে বানিয়েছে, সেগুলাও আসছে। তো এই যে মডিফিকেশন করলো দার্সি এন্ড ওয়েস্টব্যাক সেই ভ্যালুকে এক্সপেক্ট করে, this is called Darcy-Weisbach formula for turbulent flow. তো যদি তোমাকে বলে যে বাবা তুমি Darcy-Weisbach formula for turbulent flow বের করে দেখাও তো তোমাকে এই পর্যন্ত, তখন তোমাকে এই এদের পর্যন্ত তুমি চলে আসতে হবে। আর যদি বলে বেস ফ্লো দেখাও, তো বেস ফর্মুলাটা দেখাও, তখন এই যে এইটা হচ্ছে তার বেস ফর্মুলা আর এটা হচ্ছে তার Darcy-Weisbach মডিফিকেশনের কি ফর্মুলা, প্রথম থেকে সেটা দেখালো আর কি। যদি বলে যে তোমার সময় মিনিট, তাহলে তুমি কিভাবে বলো, তখন তুমি একভাবে বলবা। আর যদি বলে 2 মিনিটে বলে দাও, তাহলে তো 2 মিনিটে বলতে হলে তো স্যার আমি এত পারবো না, তাহলে এই অল্প একটু দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি যে এইটা একটা তার বেস ফর্মুলা আর এইভাবে সে তার মডিফাই করছে, শেষ। তো সময় এবং কোশ্চেনের প্যাটার্নের উপর তুমি তোমার রেসপন্স গুলাকেও এইভাবে করবা একটু স্মার্টলি বুদ্ধি করে। তো এই যে Darcy-Weisbach ইকুয়েশন যে বললো, তার কিছু ড্রব্যাকস আছে, যে কিছু ঘাটতি আছে। সেটা ঘাটতি কি জিনিস বলছে, they accepted Enchman 2 বলছে, but later scientists did some experiments and they just found it 1.72 বেশি। আর তারা একেবারে কি বলে সহিষ্ণুতা ভাবে নিয়েছে যে 2। and then v সমান q by a যদি বলি আমরা q by 5/4 d square, but এটা তো velocity, but if we put this velocity in Darcy-Weisbach equation, head loss will vary inversely fifth power of d তে vary করবে। এটা হচ্ছে Darcy-Weisbach equation অনুযায়ী যদি তুমি এই ভ্যালোসিটিটাকে তুমি বের করো, এইখানে তুমি ভ্যালোসিটি মানে জানো q by area, ডিসচার্জ আর এরিয়া সম্পর্ক। তোমরা তো ডিসচার্জ জানো নাকি? ডিসচার্জ কি জানো তো তোমরা? হ্যাঁ তোমরা জানো নাকি তোমাদের জানাতে হবে? তোমরা সেই প্রথম থেকে কিন্তু ডিসচার্জই পড়ছো নাকি? ম্যাডাম পড়িয়েছেন, স্যার পড়িয়েছেন, আমার আর পড়ানোর মনে হয় না দরকার আছে যে ডিসচার্জ কি জিনিস। তো সেই ডিসচার্জ সমান তো কিউ সমান এরিয়া গুণ ভ্যালোসিটি, এই তো নাকি? কিউবিক মিটার পার সেকেন্ড। তো সেই ডিসচার্জকে তুমি যদি ভ্যালোসিটির জায়গায় তুমি যদি এই কোয়েশ্চেন আকারে বসাও, সেটা ফিফথ পাওয়ার হয়, বাট অ্যাকচুয়াল ভেরিয়েশন ইজ 5.25 পাওয়ার। এই ধরনের আর কি কিছু এক্সপেরিমেন্টাল কিছু প্রবলেম। For the given velocity, the head loss will vary inversely of d to the power 1.25. আর আসলে এর কোনো নোট ডেভেলপড কমপ্লিট ফর্মুলা, এর কোনো আসলে কমপ্লিট ফর্মুলা নেই। এটা অনেক টেবলস আর ডায়াগ্রামস, এইগুলা দিয়ে এইসব, এই যে তুমি ফ্রিকশনের কথা বলো, এই যে ফ্রিকশন ফ্যাক্টর, এইগুলো হচ্ছে এখানে কোনো ডেভেলপ কমপ্লিট ফর্মুলা, তারা এক্সপেরিমেন্ট করে করে কিছু
tables বানিয়েছে এবং diagrams বানিয়েছে। So you can use those things and you can calculate head loss. সেজন্যই বলছি যে that's the job except Darcy-Weisbach equation. কোথায় গেল? এরপরে কি তোমাদের ক্লাস আছে 11টা থেকে? জি স্যার। বাকি এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার নাকি তোমাদের? জি স্যার। আচ্ছা, আর আর এরপরে ক্লাস কতই তোমাদের? স্যার 11টায় স্যার। আচ্ছা, তাহলে আমি ছবি দেখিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দিই, কারণ এরপরে তাহলে আর একটা দুইটা ক্লাস দিলেই আমি শেষ করে ফেলতে পারবো আমার ধারণা। এইগুলা মনে হচ্ছে যে অনেকগুলো স্লাইড, বাট লাইক কিছু ছবি টবি আছে এরকম টাইপের বেশি, ওই প্রমাণ টাইপের এরকম। আর আমি দরকার হয় এটাকে আরেকটু করে আমি কাল আগামী ক্লাসের মধ্যে আমি এটা হয়তো পিডিএফটা আপলোড করে দিব, তোমরা নিয়ে নিও। তো এখন দেখো later fluid of uniform unit weight, এটা হচ্ছে frictional loss with laminar flow। আমরা কিন্তু এতক্ষণ পড়েছি টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে, যে একটা পাইপের ভিতর থেকে টার্বুলেন্স হচ্ছে, সেখানে বেস ফর্মুলা কি, তারপরে সেখানে তোমার Darcy-Weisbach এর মডিফিকেশন কি, এরপরে তাহলে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে কি হবে যখন শান্তশিষ্ট আছে তখন। তো এই ছবিতে বলছে let a fluid of uniform unit weight is moving through a straight pipe, একটা পাইপ আছে very straight, কোনো আঁকা বাঁকা নাই, তার মধ্যে দিয়ে ওমেগা ইউনিট ওয়েটের একটা ইউনিফর্ম ইউনিট ওয়েটের একটা ফ্লুইড যাচ্ছে, সেটা ওয়াটার হতে পারে, মিল্ক হতে পারে, গ্যাস হতে পারে, সেটা ফ্লো করে যাচ্ছে with the steady laminar motion। তার মানে ওইটা ল্যামিনার একেবারে শান্তশিষ্ট ভাবে সুন্দর করে লাইন ধরে যাচ্ছে, সেটা হচ্ছে স্টেডি। তো বোঝোই যে টাইমের সাথে যেটা কনস্ট্যান্ট সেটা। তো এর মধ্যে দিয়ে দেখো একটা পাইপের ছবি আছে, ক্রস সেকশন, লংজিটিউডাল সেকশন। তোমরা এটা বোঝো তো যে ক্রস সেকশন কাকে বলে আর লংজিটিউডাল সেকশন কাকে বলে? তুমি একটা পাইপ লম্বা বরাবর মাঝখান দিয়ে কেটে দিলাম, সেটা যে ভিউ পাওয়া সেটাকে বলছি লংজিটিউডাল ক্রস সেকশন। আর আড়াআড়ি একটা কেটে নিলে সেটা যে বলছে ক্রস করে, সেটা ক্রস সেকশন। অনেক সময় আছে যে তোমরা এই ফুলগুলা করো, ছবি আঁকো, লিখে দিল যে ক্রস সেকশন কাকে বলে, আমি জানি না, যে ক্রস করে যেটা কাটে আর লংজিটিউডাল তার লেন্থ বরাবর যেটা। তো সেটা এখন এইখানে আমরা কিভাবে ফ্রিকশনাল লস বের করবো, এইখানে তার ইন্টেন্সিটি, এখানে একটা প্রেসার কাজ করে, তার নাম বলছে P1, প্রেসার, ইন্টেন্সিটি অফ প্রেসার। আবার তার এই পাশে আবার তার উল্টা দিকে যে ফ্রিকশন হচ্ছে, বাধা পাচ্ছে, তার জন্য তো একটা উল্টা একটা প্রেসার ফোর্স তৈরি হয় এই এর এগেনস্টে, সেটা হচ্ছে P2 বলছেন। P2 বলার পর বলছে যে এই সেন্টার থেকে নির্দিষ্ট একটা দূরত্বে, এটা ধরো সেন্টারের লাইন, নির্দিষ্ট দূরত্বে যে একটা সার্কুলার একটা আমরা কল্পনা করলাম, সেই সেকশনটা ক্রস সেকশন নেওয়ার কারণে পরিষ্কার তখন তুমি দেখতে পাও যে সেই ওয়াইটা কেমন, বুঝতে পারছো? লম্বা কেটে ফেলে তার ওই এই ওয়াই এর কারণটা বুঝতেছে না যে এই কেমন। পাইপে বলছে যে ডি, ডি ডায়ামিটার। আর এইখানে যে ডিভি বাই উচ্চতার সাথে হাইটের সাথে কোঅর্ডিনেট তো পড়ছে, সেখানে ভেলোসিটি কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ডি ওয়াই মানে তুমি ওয়াই কোঅর্ডিনেট, এক্স ওয়াই কোঅর্ডিনেট তো বোঝো স্থানাঙ্ক, যে ওয়াই মানে উপরের দিকে নিচের দিক বরাবর, সেইখানে উপর থেকে নিচের দিকে চাচ্ছ লম্বা লম্বি, সেখানে ভেলোসিটি কোনো জায়গায় এখানে একটু বেশি, তারপর এখানে একটু বেশি, সেন্টারে গিয়ে দেখো খুবই বেশি, ম্যাক্সিমাম, তারপর আবার কমতে কমতে নিচের দিকে গিয়ে জিরো। তার মানে দুইটা যে টাচ করা সে শূন্য ভ্যালোসিটি, তার মানে ওয়াই কি পরিবর্তন, সে ভ্যালোসিটি, বুঝতে পারছো? তো আর এই পাইপের লেন্থ যে সেকশন নিয়ে তুমি কাজ করতে চাই, সেটা যদি বলো এল,
লেন্থ এল সার্কুলার সিলিন্ডার অফ ফ্লুইড, একটা ফ্লুইডের সিলিন্ডার কল্পনা করবে যে একটা ফ্লুইডের সিলিন্ডার, লেন্থ এল, ইন্টেন্সিটি অফ প্রেসার দুইটা সেকশনে P1 আর P2, diameter of pipe is D, it is flowing from section 1 to 2, এই একটা সেকশন থেকে এই সেকশনে যাচ্ছে সেটা বলছে। So the difference in total pressure on the two ends of the cylinder, তার মানে এইখানে আছে। আজকে মনে হয় না আর কথা বলি কারণ তোমাদের ক্লাস আছে, তাই তো? আর মানে যে ফ্রিকশনাল লস কিছু একটা আইডিয়া পাচ্ছ যে এখানে তার মানে লেমিনার ফ্লোর ক্ষেত্রে কিভাবে হবে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনও তুমি দেখতে পাচ্ছ। সেখান থেকে আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করব কিরকম সেখানে হেড লস হয়। তো সব ভালো থাকো, আর আইডি গুলো যদি লিখে না ফেলো তাহলে লিখে ফেলো। তোমরা কি সবাই লিখতে পারছো না? ও আচ্ছা, তুমি ওই যে ইসের মধ্যে কাউন্ট করছো, তোমরা এক্সেল শিটে আর লিখো নাই না? হ্যালো, হ্যাঁ জাকিরুল। স্যার আমরা অন্য একটা শীটে স্যার অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ওইটাতে স্যার একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। জাটুল আপনার করবে স্যার, ওর কাছে ফর্মটা আছে। আচ্ছা, ওইগুলো তো আমি আপনি- কিন্তু ওটা কেটে দিচ্ছি, তুমি ওই লিংকটা কপি করে তুমি আমাকে দিয়ে দিও আজকে। আবার তোমাদের ক্লাসের স্টুডেন্ট কতজন ছিল সেটাও তো এখানে দেখা যাবে, সেটা হচ্ছে লাইক হয়ে গেল। তোমাদের স্টুডেন্ট আজকে হচ্ছে 79, বুঝতে পারছো? জি তো স্যার। তোমরা 79 জনের একটা অ্যাটেন্ডেন্স আমাকে দিয়ে দিও, বেশি দেওয়ার তো সুযোগ নেই, ক্লাসে গেলে তাও তো মাথা গোনা যায় না অনেক সময়, এখানে তো তাও একবারে কাউন্ট হয়ে যায় যে 78 79 না কতজন ছিল জি স্যার। এরকমই, নট মোর দ্যান 80 আমার মনে হয় না তাদের। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও আর আমি ক্লাস শেষ করলাম এখানে। আর যদি কোনো প্রবলেম থাকে ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আস্ক মি এনি কোশ্চেন উইদাউট এনি হেজিটেশন। আর কোনো যদি কমপ্লেইনও থাকে, কোনো কিছু চেঞ্জ করতে বলতে মন চাই, সেগুলো আমার সাথে আলোচনা করো। আর আমরা পরে আবার কালকে তো আবার মনে হয় আছে, সেই ক্লাসে আমরা দেখা হবে ইনশাল্লাহ।